So, thank you for joining today's session. আমরা রমজান মাসের ভিতরেও মাশাআল্লাহ আপনারা যে সিরিয়াসলি ক্লাসে জয়েন করছেন, সেশনে জয়েন করছেন, ক্লাস বলবো না, অ্যাডাল্ট লার্নিং এর সেশন। তো আমি আজকে খুব সংক্ষিপ্ত ক্লাস হবে, আজকে একটা বাইরের প্রোগ্রাম আছে, তারপর আমি মনে করেছি যে না, ফ্রাইডে একটু আমরা লার্নিংটাকে কন্টিনিউ রাখি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট এ ট্র্যাডিশনাল ভার্সেস ইনক্রিমেন্টাল বিজনেস, মানে বিজনেস বাজেট বা এবিপি। আপনারা কিভাবে একটা ট্রেডিশনাল বাজেট করবেন। আগের দিনে আমি অনেকগুলো আসপেক্ট থিওরিটিক্যালি ডিসকাশন করেছি, আজকে তার প্র্যাকটিক্যাল কিভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ ডিসকাশন করব। এর আগে শুভ ভাই অনেকগুলো আলাপ করেছে, তা আমি আপনাদেরকে প্রথমে দেখাতে চাই হচ্ছে ট্র্যাডিশনাল বাজেটের স্টেপগুলো কি। এখন নিশ্চয়ই একটা পিপিটি আপনারা দেখতে পাচ্ছেন। সো যদি পিপিটিটা দেখে থাকেন তাহলে এটা 7টা স্টেপ। সাধারণত এটা হচ্ছে ডিফারেন্ট ভাবে আলোচনা করে অনেকেই, বাট আমার গবেষণা বা আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেখানে ট্র্যাডিশনাল বাজেট অর্থাৎ ইনক্রিমেন্টাল, গত বছর কত ছিল, আমরা কি পরিমাণ বাজেট এবার করব, সেই যে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ যেটাকে আমরা ট্র্যাডিশনাল বাজেট বলছি, সেই ট্র্যাডিশনাল বাজেটটা আমরা বাংলাদেশের যারা বাজেট করে তাদের করে না, ম্যাক্সিমাম ধরেন বাজেট প্রপারলি করে না এরকম সংখ্যা মোর দেন 90%। যে 10% বাজেট করে যেসব অর্গানাইজেশন, সেই 10%-এর ভিতরেও আবার মোর দেন 50% হচ্ছে আপনার এই ট্র্যাডিশনাল বাজেটিং করে। তো ট্র্যাডিশনাল বাজেটটাকে স্টার্ট উইথ হিস্ট্রিক বেস লাইন রেভিনিউ, অর্থাৎ আপনার যদি আজকে 2024-এ বসে 25-এ বসে যদি আপনি 24-এ বসে যদি 25-এর বাজেট করতে চান, 24 সালের নভেম্বর মাসে বসে যদি 25 সালের জন্য বাজেট প্রিপারেশনের জন্য আপনি থেকে থাকেন, তাহলে আপনি যেটা করেন সেটি হচ্ছে 24, 23, 22, 21, 20 এরকম একটা ট্রেন্ড অ্যানালাইসিস করেন, যেটাকে হিস্ট্রিক্যাল বা হিস্ট্রিক বেসলাইন রেভিনিউস দিয়ে শুরু হয় প্রথম। দেন আমরা এক্সট্রাপোলেট করি। এক্সট্রাপোলেট মানে হচ্ছে আপনার ইউজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্ডিকেটর টু গেট এ বেসলাইন রেভিনিউ ফোরকাস্ট। তারপরে আমরা কিছু কিছু ইকোনমিক কন্ডিশন, এই বছর আমাদের মানে ন্যাশনাল গ্রোথটা কেমন, জিডিপি কত পার্সেন্ট, গত কয়েক বছরে যদি অ্যাভারেজের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের যে গ্রোথ, সেই জিডিপি গ্রোথ যদি গত কয়েক বছর 6% থাকে, এবার যদি সেটা 6% থাকে তাহলে একরকম, 7% হলে একরকম, 5% হলে একরকম। এই যে ইকোনমিক ইন্ডিকেটর, এবছরের ইনফ্লেশন রেটটা কেমন, এবছরের ফরেন কারেন্সি রিজার্ভ কি কমছে কিনা, ডলার রেট বাড়বে কিনা, সেই ধরনের কিছু ইকোনমিক ইন্ডিকেটর চিন্তা করে আমরা কিছুটা সেন্সিটিভিটি অ্যানালাইসিসের মাধ্যমে রেভিনিউটাকে ফোরকাস্ট করি। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? কেউ একজন বলবেন, ভাষা বা অন্য জায়গায় আপনারা কানেক্ট করতে পারছেন? জি জি জি, ওকে। 3 নাম্বার হচ্ছে বিল্ড এ বেসলাইন প্রফিট অ্যান্ড লস। আমি শুধু বাজেট করব না, আমরা যেটা করব, আপনাদের যেটা দেখাবো বা যেটা আমরা করতে চাচ্ছি, আজকে সম্ভবত 6ষ্ঠ ক্লাস বা 5ম ক্লাস, হ্যাঁ। তো আমরা এই ক্লাসের যে 10টা ক্লাস যখন শেষ হবে তখন আমরা আমাদের অর্গানাইজেশনে আমরা চাইলে একটা বাজেট ধরে, মানে বাজেটের প্রাইমারি ইনফরমেশন ইনপুটগুলো নিয়ে আমরা একটা বাজেটেড ইনকাম স্টেটমেন্ট, বাজেটেড ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা আমরা তৈরি করতে পারবো। সেখান থেকে বাজেটেড ক্যাশ ফ্লো করে ওভারঅল যে মাস্টার বাজেট সেটা আমরা কমপ্লিট করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের এই বেসলাইন প্রফিট অ্যান্ড লস তৈরি করতে হবে। দেন বিল্ড বিজনেস কেস ফর স্ট্র্যাটেজিক প্রজেক্ট। এই জায়গাটা আপনাদের কোশ্চেন, এটা 4 নম্বরটা কি কেউ একজন বোঝাতে পারবেন? যে আমি প্রফিট অ্যান্ড লস করে ফেললাম, তারপরে এসে কেন বলছি যে আমাদের একটা বিজনেস কেস করতে হবে স্ট্র্যাটেজিক প্রজেক্টের কারণে। এটাকে লাল করে রেখেছি, বোল্ড করে রেখেছি, কেন বলেন তো? কেন করতে চাই ওইটা আমি আপনাদের দেখাই। প্রথম হচ্ছে খেয়াল করেন যে আমরা এখানে বলছি বাজেট, আমি এই পর্যন্ত এসে বললাম ইনকাম স্টেটমেন্ট করলেন। তো ইনকাম স্টেটমেন্টের পরে আপনার হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্টের পরে এসে হঠাৎ করে কেন বললাম যে স্ট্র্যাটেজিক প্রজেক্ট লাগবে? এর কারণটা হচ্ছে, আপনি খেয়াল করেন, ধরেন আমি তর্কের খাতিরে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আপনার বুঝতে সুবিধা হবে। আমি হোপফুলি ইউ উইল এনজয়, মানে কেন এটা লজিক্যাল না হলে তো সমস্যা। ধরেন
আপনি লাস্ট ইয়ারে আপনার বাজেটের আপনার অ্যামাউন্ট ছিল 1000 crore। 1000 crore হচ্ছে আপনার 1000 crore হচ্ছে আপনার রেভিনিউ ছিল, এটা ছিল দ্যাট ইজ ইউর রেভিনিউ, খেয়াল করেন। ওকে, এখন আপনি করছেন ট্র্যাডিশনাল বাজেট, খেয়াল করেন, আপনি ট্র্যাডিশনাল বাজেট করছেন। আপনি ট্র্যাডিশনাল বাজেট যদি করেন তাহলে আপনি ডেফিনেটলি ট্র্যাডিশনাল বাজেট করলে আপনাকে একটা চিন্তা করতে হবে যে আমি ট্র্যাডিশনাল বাজেট করছি, তো ট্র্যাডিশনাল বাজেট করতে গেলে আমাকে নিশ্চয়ই এটা ইনক্রিমেন্ট করতে হবে, যে কত পার্সেন্ট, এই পার্সেন্টেজ কত, এইটা হচ্ছে আপনাদের ম্যানেজমেন্টের বড় চাওয়া থাকে। ম্যানেজমেন্ট বলে যে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে, তো এই পার্সেন্টেজ কত বাড়বে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি বাজেটটা নেন। তখন আপনি চিন্তা করেন যে ঠিক আছে, কত লাস্ট 5 ইয়ার্স এর এভারেজ গ্রোথ ছিল, লাস্ট 5 ইয়ার্স এর এভারেজ গ্রোথ ছিল হচ্ছে লেটস সে 20%। এখন আপনি তখন চিন্তা করেন যে লাস্ট 5 ইয়ার্স এর এভারেজ গ্রোথ ছিল 20%, তাহলে আমি এখন এটাকে কত পার্সেন্ট করব? তখন আপনি চিন্তা করবেন যে আমি এবার আইদার 25 করি অথবা 30 করি, ম্যানেজমেন্ট যেটাকে মনে করে, বা ইন বিটুইন, মানে নর্মালি যেটা হয় কারণ বাজেট যেটা হয় বাজেটের চাইতে অ্যাকচুয়ালি অলওয়েজ একটু কম হয়। এই কারণে অ্যাকচুয়াল যদি 5 বছরে গড় 20% হয়, আর যদি ইকোনমি এমন ভয়াবহ খারাপ জায়গায় না থাকে, তাহলে ডেফিনেটলি আপনি মনে করবেন যে না, আমি এখন 25 থেকে 30% একটা গ্রোথ আমার রাখা উচিত। এইটা যখন করলেন, তখন এই গ্রোথ করতে গেলে আপনার দেখেন, যখনই আপনি গ্রোথটা করতে গেলেন তখন একটা প্রবলেম হয়ে যায়। প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হচ্ছে যে আপনি তখন একটা বাজেটের, আপনার তো চাইলেই আহামরি প্রচুর সেল করতে পারবেন না, নিশ্চয়ই আপনার কনস্ট্রেন্ট থাকে। এটাই কি বলে কনস্ট্রেন্ট। কি কনস্ট্রেন্ট? যে মেশিন তো থাকতে হবে। আপনি যে 30% প্রতি বছর গত কয়েক বছর গ্রোথ দিয়েছেন 20%, এবছরও 30% বা 25% গ্রোথ দিতে চান, 25 বা 30, তাহলে এইখানে এসে আপনার মেশিনটা কি ওরকম সাপোর্ট দিতে পারবে কিনা। এই কারণে তখন আপনি মেশিনের এক্সপানশন লাগে, এক্সপানশন মানে ক্যাপেক্স। তখন এক্সপানশন অফ বিজনেস যখন হয় তখন এটাকে বলা হয় ক্যাপেক্স। হ্যাঁ, এই ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তার মানে বাজেট করতে গেলে যেমনি ওপেক্স নিয়ে আপনাদের আলাপ করতে হবে, একই সঙ্গে আমাদের লাগবে হচ্ছে আপনার ওপেক্সের সঙ্গে সঙ্গে ক্যাপেক্স লাগবে। ক্যাপেক্স না হলে আপনি কিন্তু শেষ করতে পারবেন না। ঠিক আছে, এই ক্যাপেক্স করবার জন্য আপনার তখন ক্যাপেক্স কি কিছু থাকে না, আমরা যেটাকে বলে কনস্ট্রেইন্ট থাকে, বটলনেক থাকে। তার মানে আমি চাইলেই 5টা প্রজেক্ট দরকার, 5টাই তো পারবো না। আমার ফান্ডিং কি 5টার আছে কিনা, এই 5টার ফান্ডিং আছে কিনা, তখন আমি যেই করি, যেই রেশনিংটা করি, এটাকে কেউ বলতে পারবে কি বলে? এই যে বললাম যে আমার বাজেট কনস্ট্যান্ট আছে, আমি চাইলেই আমার 3টা ফ্যাক্টরি এক্সপানশন দরকার, 3টাই এবছর করতে পারবো না, করব 2টা বা 1টা, কারণ আমার কিছু রিসোর্স লিমিটেশন আছে, আমার ক্যাপিটালের সমস্যা আছে, অথবা আমি রিস্কটা নিতে চাই না একবারে। তো এই যে আপনার এই রেশনালাইজিং করা, মানে একটা করব না, এটাকে কি বলে বলেন তো? অপরচুনিটি কস্ট। এটাকে আসলে বলে হচ্ছে মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। অর্থাৎ আপনি একটা নিবেন, একটা নিবেন না। এই মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট মানে আপনি একটা নিতে গেলে আরেকটা নিবেন না। ধরেন প্রজেক্ট এ নিতে গেলে প্রজেক্ট বি নিতে পারবেন না, প্রজেক্ট 1 নিতে গেলে প্রজেক্ট 2 অথবা প্রজেক্ট 3 নিতে পারবেন না। এই যে আপনি প্রজেক্ট এ কে নিলেন আর এই দুটাকে নিলেন না, এইটাকে আমরা আসলে কনস্ট্রেইন্ট, আমার রিসোর্স কনস্ট্রেইন্ট নিয়ে একটা অ্যানালাইসিস করি যে কোন প্রজেক্ট নিব কি নিব না, নিলে কোনটার কতটুকু, এইটা প্রজেক্ট 1 করলে আমার জিপি তে কতটুকু কন্ট্রিবিউট করবে, বা সিএম এ কতটুকু কন্ট্রিবিউট করবে, বা রেভিনিউতে কতটুকু কন্টিনিউ করবে, 2 নম্বর করলে কত, 3 নম্বর করলে কত। তো যেহেতু আমার লিমিটেশন আছে, সেই জায়গায় আমরা এই জায়গায় একটা ক্যাপিটাল বাজেটিং করি। এই যে স্ট্র্যাটেজিক প্রজেক্ট যেটা, এটাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। বোঝা গেল? তাহলে বাজেটের ভিতরে আমরা যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ক্যাপিটাল বাজেটিং করেছিলাম, এখন কি বোঝা গেল যে কেন ক্যাপিটাল বাজেটিং প্রয়োজন? জি স্যার। আপনার কোশ্চেন করেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এই ক্যাপিটাল বাজেটিং করতে গিয়ে আপনার আসলে মূলত যেটা লাগবে সেটা হচ্ছে, খেয়াল করেন কি লাগবে। দেখেন, এই যে এরকম একটা জিনিস লাগবে। ক্যাপিটাল বাজেট করতে গেলে আপনাকে মূলত লাগবে।
এই জিনিসটা কেউ ব্যাখ্যা করতে পারবেন এটা কি বলতে চাচ্ছি? কেউ একজন আনমিউট হয়ে বলেন, জিনিসটা দেখেন যে একটা স্ট্র্যাটেজি হাউস বলছি, হ্যাঁ স্ট্র্যাটেজি হাউস, খেয়াল করেন একটা বাড়ি যদি বলি, এই বাড়িটার ছাদ, এটা এই যে ভিশন, আপনি যে ভিশনটা দেখতে চান, খুবই চমৎকার একটা জিনিস, কিন্তু আপনার বুঝলে বা এটা যদি অর্গানাইজেশনে ম্যানেজমেন্টের সাথে এইগুলো নিয়ে আলাপ করতে পারেন, হ্যাঁ আমার মনে হয় ম্যানেজমেন্ট একটা ভিউ, একটা ভিশন পাবেন। এটা হচ্ছে ছাদ, আপনার টপ যেখানে দেখতে চান। এটা হচ্ছে পিলার, পিলার 1 একটা পিলার, আপনার পিলার 2, পিলার 3, এরকম অনেক পিলার হইতে 12, 15, 20টা হতে পারে। আর এইখানে দেখবেন একটা বেজ আছে, এটা ফাউন্ডেশন, এই যে নিচে ফাউন্ডেশন, এই যে E1, E2, E3। তাহলে একটা স্ট্র্যাটেজি, একটা একটা বিজনেসের, আমরা যদি একটা হাউস বলি, একটা বিজনেস হাউস বলি না, বিজনেস হাউস, এই বিজনেসের স্ট্র্যাটেজি হাউসটার এরকম চেহারা হয়। ভিশনটা হচ্ছে টপে থাকে, কি চান, ওই যে আগের দিন বলছিলাম না, গোল ইয়ে লাগে, গোল আপনাকে করতে হয়। আপনাকে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে যে আপনার ওইটা নাই, এখানে আছে না, এই যে এখানে গোল অ্যাসপিরেশন, এইখান থেকে যে আপনি ভিশন সেট করবেন, এই ভিশনটা ইজ ইম্পর্টেন্ট। এই ভিশনটা করতে গেলে আপনাকে আসলে স্ট্র্যাটেজি শুট করতে হবে। স্ট্র্যাটেজি করতে গেলে আপনি তখন দেখবেন যে, আমি যে কোম্পানিতে কাজ করতাম, বাংলাদেশের নাম্বার 1 লাইটিং কোম্পানি, তাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে ইন্টারন্যাশনাল এক্সপানশন করবে। ইন্টারন্যাশনাল এক্সপানশনে আমি 3টা ভাগে আমরা আলোচনা করে ভাগ করেছিলাম। একটা হচ্ছে সার্ক কান্ট্রি, ইন্ডিয়া, নেপাল। ইন্ডিয়া মানে স্পেশালি 7 সিস্টার্স, নেপাল, শ্রীলঙ্কা। আসিয়ান কান্ট্রি মানে হচ্ছে আপনার মালয়েশিয়া এবং আশেপাশের, আফ্রিকা এবং হচ্ছে এই কম্বোডিয়া, ভিয়েতনাম, এগুলো আর কি, এগুলো হচ্ছে আসিয়ান কান্ট্রি। আর ফেজটি ছিল আফ্রিকা এবং জিসিসি, জিসিসি মানে গালফ কান্ট্রিজ, ঠিক আছে। এর বাইরে ইউরোপ কেন ধরা হয়নি, কারণ ইউরোপের কিছু চ্যালেঞ্জ আছে। ইউরোপের হচ্ছে সুইচ সকেট বা অন্যগুলা আমাদের এশিয়ার মতো না, একটু ভিন্ন। ইউরোপের সুইচ সকেট পুরো আলাদা, বা ইউরোপের লাইটিং সিস্টেম অনেক মডার্ন, এই কারণে ইউরোপ না রেখে এইগুলা করা হয়েছে। এটা একটা স্ট্র্যাটেজি, এর নাম ছিল স্ট্র্যাটেজি 1, ইন্টারন্যাশনাল এক্সপানশন। আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন, আপনারও এরকম একটা স্ট্র্যাটেজি থাকতে হবে যে মানে এরকম এরকম হবে, নট নেসেসারিলি, বাট এরকম থাকবে। সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটেজি পিলার 2, যেটা হচ্ছে মার্জার অ্যান্ড বিজনেস সেগমেন্ট রিস্ট্রাকচারিং। এই গ্রুপের অনেকগুলো বিজনেস ছিল। এই বিজনেসগুলোর প্রায় আর 12-13টা কোম্পানি। আমরা বলেছিলাম কোম্পানিগুলোকে সব মার্জ করে, লাইটিং, সবগুলো লাইটিং কোম্পানি, 3-4টা লাইটিং কোম্পানি ছিল একসাথে করে, ইলেকট্রিক অ্যান্ড মানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যাক্সেসরি সেগমেন্টটা একটা, আর গভর্নমেন্টের B2G এবং B2B, এটার জন্য টেন্ডার প্লাস এইটা একটা সেগমেন্ট। এই হচ্ছে 3টা, B1, B2, B3, 3টা সেগমেন্টকে কথা বলেছিলাম। তো আপনাদেরও দেখবেন আকিজে এই কাজটা করা হয়েছে। আকিজের অনেকগুলো নতুন বিজনেস অ্যাকুইজিশন করেছে, তারপরে ডিমার্জার করেছে, মার্জার করেছে। এটা গেল আরেকটা স্ট্র্যাটেজি। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে স্ট্র্যাটেজি পিলার 3, এটা হচ্ছে রিভ্যাম্প অফ সেলস অ্যান্ড মার্কেটিং। এটা আসলে আপনার রেভিনিউ আনার জন্য ডিজিটাল আপনি ডিজিটাল মিডিয়া থাকবেন নাকি প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া থাকবেন। এখন অনেকেই দেখা যায় যে পত্রিকা বা টিভি থেকে ইউটিউব বা হচ্ছে ফেসবুক বা ডিজিটাল মিডিয়া বেশি খরচ করে। এটিএল আর বিটিএল অ্যাক্টিভিটিস, এটা কি জানেন? হোয়াট ইজ এটিএল এন্ড বিটিএল? স্যার এটা জানা নেই। আচ্ছা, ঠিক আছে। তো বাজেট করতে গেলে এগুলো আপনাদের কমন, দেখবেন সেলস মার্কেটিং এর লোকজন আপনাদেরকে বিপদে ফেলে দিবে, কারণ এই টার্মগুলো তারা বলবে, আপনারা এখন বুঝবেন না। এটিএল মানে অ্যাবভ দ্য লাইন মার্কেটিং অ্যাক্টিভিটিস, আর বিটিএল মানে বিলো দ্য লাইন অ্যাক্টিভিটিস। সহজে বুঝাই দিই, অ্যাবভ দ্য লাইন অ্যাক্টিভিটিস মানে হচ্ছে মানে ব্র্যান্ডিং, বা যেটা হচ্ছে এই প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আর কি, টিভিতে যেটা দেয়, রেডিও, সোশ্যাল মিডিয়া, এটাকে অ্যাবভ দ্য লাইন বলে। আর বিলো দ্য লাইন মানে হচ্ছে বিটিএল বলে। বিটিএল মানে ট্রেড লেভেলে অফার, যেমন আপনার দোকানদারকে 12টার সঙ্গে একটা ফ্রি, দোকানদারকে কোনো গিফট, হ্যাঁ, দোকানদারকে কোনো ট্রিপ, দোকানদারকে বললো বছর শেষে হাইয়েস্ট হলে এটা দিবে বা এত হলে এটা দিবে। এই দোকানদার বা ট্রেড লেভেলে যত মার্কেটিং অ্যাক্টিভিটিস, এটাকে বলে বিটিএল, বিলো দ্য লাইন অ্যাক্টিভিটিস। আর ব্র্যান্ডিং, লঞ্চিং, আপনার অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশন, স্পন্সরশিপ, সিএসআর অ্যাক্টিভিটিস, এগুলো যেগুলো করে, এটা এটিএল মানে অ্যাবভ দ্য লাইন। সো মার্কেটিং এর মূলত যখন বাজেট চাইবেন, তারা 2টা ভাগে দিবে, এটিএল লেভেলের মার্কেটিং দিবে, বিটিএল লেভেলে দিবেন। এখন কি ক্লিয়ার, বোঝা গেল? জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা অ্যাক্টিভিটিস ছিল থার্ড পার্টি ডিস্ট্রিবিউশন ভার্সেস ওন শোরুম এবং ডিপো। এইটাও আর একটা ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। মানে আমি আপনাদেরকে যেটা বলতেছি, আপনাদের সাথে যে পুরোপুরি আমার এটা মিলবে তা না, বাট আমি এমন একটা নলেজ বা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি
যে আপনারা চাইলে আপনার অর্গানাইজেশনে এইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে আপনার ম্যানেজমেন্টকে কিন্তু অনেক বড় ধরনের হেল্প করতে পারবেন। তখন একটা আমরা অ্যানালাইসিস করছিলাম যে লেটস সে 1,000 ডিস্ট্রিবিউটর আছে বাংলাদেশে। ডিস্ট্রিবিউটররা যেটা করে, তারা মাঝে মাঝে প্রোডাক্ট কম আপনার থেকে নেয়। তো প্রোডাক্ট কম নিলে যেটা হয়, মার্কেটে ডিমান্ড থাকলে যদি আপনার সেলসম্যানরা, এসআররা বা আপনার এফওরা, যদি ফিল্ড অফিসাররা যদি প্রোডাক্ট না দিতে পারে, কারণ ডিস্ট্রিবিউটরের ঘরে মাল না থাকলে আপনার কিন্তু মানে ফাইনালি ইয়ে হয় না, আপনার অফটেক হয় না, মানে মার্কেট থেকে যায় না প্রোডাক্টটা আপনার এই ইয়েটা। হ্যাঁ, প্রাইমারি হয়, বাট প্রাইমারি মানে হচ্ছে ডিস্ট্রিবিউশনের দোকানদাররা, এই ডিস্ট্রিবিউটরে কেনে বলে প্রাইমারি সেল, আর দোকানদাররা যখন কিনে তখন হচ্ছে সেকেন্ডারি সেল। আর রিটেল সেল মানে তখন দোকান থেকে কাস্টমার কিনে ফেলে। যাই হোক, এখন আপনি এই যে ডিস্ট্রিবিউটরের উপর আপনার কন্ট্রোল নাই, তারা বাকি রাখতেছে টাকা, আপনার ডিস্ট্রিবিউটর বারবার চেঞ্জ হচ্ছে, তারা অ্যাগ্রেসিভ না, ইনভেস্টমেন্ট করছে না, তখন ডিসিশন নিচ্ছিলাম যে আমরা কি তাহলে নিজস্ব কিছু শোরুম করব কিনা, অথবা আমরা নিজস্ব ডিপো করব কিনা, ডিপোর থেকে সরাসরি দোকানগুলোকে আমাদের এফোরা, ফিল্ড ফোর্স বা কোনো কোনো অর্গানাইজেশন বলে এসআর, সেলস রিপ্রেজেন্টেটিভ, তারা অর্ডার কেটে আনবে আর ডিপোর থেকে সরাসরি ডেলিভারি হবে। এটা করব কি করব না, এই একটা স্ট্র্যাটেজি তখন আলোচনা চলছিল। এখন দেখেন এই সবগুলা ওয়ান কাইন্ড অফ ফাংশনাল টাইপ, আর নিচের গুলো দেখেন, আপনি যদি আপনার প্রতিষ্ঠানের ঠিক মতো রিটার্ন জমা না দেন, আপনার ভ্যাটের কমপ্লায়েন্স না করেন, ট্যাক্সের কমপ্লায়েন্স না করেন, আপনি যদি অডিটটা প্রপারলি, ডিভিসি বা ডিভিএস আসার পরে প্রপারলি টাইমলি প্রপার কোয়ালিটি অডিট না হয়, তাহলে একটা সময় কিন্তু আপনার অর্গানাইজেশন নন কমপ্লায়েন্স হিসেবে বন্ধ হওয়ার চান্স থাকে। আমরা প্রাণের দেখেছি, প্রাণের ওই যে আপনার সিলেট অঞ্চলের হচ্ছে ইয়ে করে নেই, তারা হচ্ছে এই আপনার আহ, আহ, এটাকে বলে হচ্ছে সেন্ট্রাল নিবন্ধন নিয়ে আপনার ওই যে ইয়ে করছে, মানে ওয়্যার হাউস করছে, আপনার বন্ডেড ওয়্যার হাউস করছে। তো বন্ডেড ওয়্যার হাউস করে, আপনার বন্ডেড ওয়্যার হাউস করে, এইটা হচ্ছে বন্ডেড ওয়্যার হাউসের নিয়ম হচ্ছে আপনি র মেটেরিয়াল এনে রাখবেন, ওইখান থেকে প্রোডাক্ট তৈরি করে আবার এক্সপোর্ট করবেন, লোকাল মার্কেটে সেল করতে পারবেন না। তারা দেদারসে লোকাল মার্কেট সেল করে ভ্যাটস ফাঁকি দিচ্ছে, ফলে তাদের ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। এই ধরনের কিন্তু সজীব গ্রুপ যেমন নন কমপ্লায়েন্সে আগুন ধরার পর একদিন বন্ধ ছিল। বেক্সিমকোর, এখন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আপনারা জানেন কিনা, পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেক্সিমকোর থেকে, মানে বেক্সিমকোর লোনের এগেনস্টে নিয়ে নেওয়া হচ্ছে এবং এটা ভ্যাকেন্ট করে জাপানিজ বা বাইরের কোনো ইউরোপিয়ান কান্ট্রির কাছে, মানে বড় কোম্পানির কাছে পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্ক দিয়ে দিবে। এই ধরনের নন কমপ্লায়েন্স, আপনি ব্যাংক ডিফল্টার হয়ে গেলেন, এগুলো করলে ব্যবসা চলবে না। তার মানে আপনাকে কর্পোরেট গভর্নেন্স, সিজি মানে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার পিলার নাম্বার 1, এটা সবচেয়ে ফাউন্ডেশন শক্ত থাকতে হয়। এইচআর স্ট্র্যাটেজি, আপনার অনেকে এইচআর কে গুরুত্ব দেন। এইচআর মানে আমার এইচআর টিম শুধু না, আপনার হিউম্যান রিসোর্স টোটাল কত লোক থাকবে, এইচআর রিটেনশন, এটা প্রতি মাসে ভালো ভালো কোম্পানিতে কতজন চলে যায় না যায়, কতজন থাকে, কতজন নতুন, এইগুলো দেখা হয়। হ্যাঁ, এইচআর স্ট্র্যাটেজি। আর হচ্ছে আইটি ইনফ্রাস্ট্রাকচার, এখন যদি আইটি প্রপারলি না থাকে, আইটি যদি উল্টাপাল্টা হয়, একটা ম্যালওয়্যার বা কেজওয়্যার টাইপ জিনিস এসে আপনার পুরো বিজনেস প্রসেসকে নষ্ট করে ফেলবে। আপনার অটোমেশন ছাড়া এখন বিজনেস করা সম্ভব না। এইগুলো হচ্ছে এনাবেলার্স বলা, মানে এনাবেলার্স। মানে এনাবেলার্স মানে হচ্ছে ফাউন্ডেশন। তো একটা বিল্ডিং এর এটা ফাউন্ডেশন, এটা হচ্ছে পিলার, আর এটা ভিশন। আমি তাহলে আপনাকে এই কথা এখন কেন বললাম, খেয়াল করে দেখেন, এই যে আপনি যদি ইয়ে না করেন, সরি, যদি আপনি এই বাজেটটা যদি না দেখেন, এই স্ট্র্যাটেজিক প্রজেক্ট বাজেট যদি না করেন, ক্যাপিটাল বাজেটিং না করেন, এটা করতে গেলে আপনার এই জিনিসগুলো আগে জানতে হবে যে না, আমি আসলে কি করব, আমার গোল কি, আমি কি ইন্টারন্যাশনাল এক্সপানশন করলে একরকম মেশিন বসাবো, চায়না বা ইয়ের থেকে না এনে আমি আমার নেপালে বা ইন্ডিয়ান যেভাবে সুইচ সকেট চলে এরকম করব। তো এরকম এক্সপানশন, আমার কি এক্সপানশনের মুড হচ্ছে ইন্টারন্যাশনাল, নাকি আমি সেগমেন্টের উপরে ফোকাস করব, নাকি এবছর মার্কেটিং দিয়েই শুধুমাত্র করব, নতুন কোনো প্রজেক্ট করব না? এই কারণে এই প্রজেক্টটা ইজ ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিক প্রজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি, ম্যাপ অল বিজনেস কেসেস অন অন মানে টাইমলাইন, এই সবগুলোকে একসাথে করতে হবে। করে আপনার যেটা করতে হবে, ম্যাপ অল বিজনেস কেস অন টাইমলাইন, বললাম ব্রিং অল টুগেদার ফর ক্রিয়েট ফার্স্ট বাজেট ড্রাফট করবেন। তারপর হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস করবেন। তো যাই হোক, এটা আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, কিন্তু আমাদের মূলত এই কাজটা করলে আর কিছুই লাগবে না। এটা আসলে একই সঙ্গে সঙ্গে আপনি ট্র্যাডিশনাল এবং
আপনার হচ্ছে জিরো বেস বাজেটিং, এইটা করলে আসলে এই স্লাইডটা ভালো করে বুঝাই দিলে আপনারা নেক্সট ক্লাসগুলো করা লাগে না। আপনার এর ভিতরে সব আছে, কিন্তু এটার প্রত্যেকটা ভেঙে ভেঙে যখন করবো, কেপেক্স কি, ওপেক্স কি, এই সেন্সিটিভিটি অ্যানালাইসিস কিভাবে করে, এগুলো আমরা এই জন্য একাধিক লাগবে। বাট এই স্লাইডটা এখানে হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ট্র্যাডিশনাল অথবা ইনক্রিমেন্টাল বাজেট অথবা এবিপি, এইটার 1 থেকে 10টা স্টেপ। আর জিরো বেস বাজেট এটা হচ্ছে ট্র্যাডিশনাল বাজেট, আর এটা হচ্ছে জিরো বেস। জিরো বেসে 12টা স্টেপ। এই দুইটা যদি ভালো করে নিতে পারেন এবং এইটা অনুযায়ী আপনি হচ্ছে এক্সারসাইজ গুলো করেন, এখানে যেমন এই যে আমাদের আমাদের ইয়েগুলো করা আছে, আপনার আপনার যে এই বাজেটের ইনকাম স্টেটমেন্ট, নোট, সেলস, এগুলোই কিন্তু ওইটার বেসিসেই কিন্তু এই যে ইনকাম স্টেটমেন্ট 2021 সালে বসে 2022 সালের যে বাজেটের ইনকাম স্টেটমেন্ট করেছিলাম আমাদের, হ্যাঁ বাজেটের ইনকাম স্টেটমেন্ট করেছিলাম 21 সালে বসে 22 সালের বিশ্লেষণের, সেটা কিন্তু হচ্ছে এইটার বেসিসে করা। ঠিক আছে, এটা বেশি করা। আমাকে কেউ একজন হেল্প করেন তো, যে এই এই 1 নম্বর স্টেপ বলতে কি বোঝা যাচ্ছে? কেউ একজন আনমিউট হন প্লিজ। রিভিউ প্রিভিয়াস বাজেট এন্ড ভার্সেস অ্যাকচুয়াল বাজেট, মানে অ্যাকচুয়াল এবং প্রিভিয়াসটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে অ্যাকচুয়ালটা আসলে প্রিভিয়াস বাজেট থেকে বেশি বা কম হচ্ছে কিনা, বা ডিফারেন্সটা কি, বা ফ্ল্যাকচুয়েশনটা কি। মানে আমি গত বছরের বাজেটগুলোর সাথে গত বছরগুলোর অ্যাকচুয়াল বাজেট যেটা ছিল তার সঙ্গে অ্যাকচুয়াল রেজাল্টে দেখবো। তার মানে বাজেট যদি থাকে 100 টাকা, আমি তখন আমাদেরকে যেটা করতে হবে, আপনি ইউ আর রাইট, আমি বলতেছি আপনার কথা অনুযায়ী যে আমরা দেখব গত বছরগুলোতে আমাদের কি ছিল। আমাদের হচ্ছে আপনার আমাদের ধরেন আমি ধরলাম যে গত বছরের মানে বাজেট ছিল, বাজেট হচ্ছে 100 কোটি টাকা। এখন আমি নতুন করে এবছর অ্যাকচুয়াল দেখবো, অ্যাকচুয়াল দেখবো এটা কি 90 হয়েছে নাকি 110 হয়েছে। এইটা আমরা কম্পেয়ার করব, এটা আমাদের ফার্স্ট কাজ হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ, যে আমি রিভিউ করব লাস্ট ইয়ারের বাজেটগুলো। তার মানে প্রথমেই নতুন বছরে কাজ শুরু করা যাবে না, আমাদের এটা করতে হবে আমাদের প্রথম বছরের আপনার প্রথম গত বছরগুলোর আগে রিভিউ অ্যানালাইসিস করতে হবে। থ্যাংক ইউ ভাই, তারপরটা বলেন। নেক্সট পিরিয়ডের রিভিউ করব, যাতে আমি হচ্ছে এই বছর অ্যাকচুয়ালের সাথে পরের বছরের বাজেটটা আমি কম্পেয়ার করতে পারি, বোথ ভলিউম এবং ভ্যালুর ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু আমি ট্রেডিশনাল বাজেট করি, আমি ইনক্রিমেন্টাল বাজেট করি, গত বছরের সাথে ইনক্রিমেন্টাল করি, অতএব আমার তো এই জিরো বেস বাজেটের মতো এত বেশি কাজ করতে হবে না। ঠিক আছে, আমার দেখতে হবে গত কয়েক বছরের ট্রেন্ডটা দেখতে হবে, ট্রেন্ড অ্যানালাইসিস কত, এবং সেখানে শুধু ভ্যালু দেখলে হবে না, কারণ ভ্যালু এবং ভলিউম এই দুইটা কেন ডিফারেন্স আলাদা লিখছি বলেন তো আমাকে কেউ একজন, যে ভ্যালু এবং ভলিউম আলাদা হবে কেন বললাম? একটা হবে স্যার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে অ্যামাউন্টে। কত প্রবলেমটা কি হয়, আমি যেহেতু বাজেট প্র্যাকটিক্যালি করছি আপনাদের সাথে, এই জন্য প্র্যাকটিক্যাল আসপেক্ট গুলো বলছি। প্র্যাকটিক্যালি কি সমস্যা হইতে পারে মানে বলেন তো, যে আমি তো ভ্যালুটা হচ্ছে স্যার কস্টিং এর জন্য, আর ভলিউমটা হচ্ছে আমার স্যার কি পরিমাণ প্রোডাকশনের ক্ষেত্রের জন্য ভলিউমটা দরকার। ভ্যালুটা অনেক কিছুই তো দরকার স্যার। না, আপনারা রাইটলি বলতেছেন, সবই ঠিক আছে, বাট আমি আরেকটু, আপনারা যদি প্র্যাকটিক্যালি এই কাজটা করতেন না, তাহলে আরো আরো চমৎকার করে বলতে পারতেন। আমি বলতেছি, দেখেন আপনারা মজা পাবেন। ধরেন আমি 2019 সালের বাজেট দেখেছি, 2020 সালে দেখেছি, এরকম করতে করতে আমি 2023 সালের বাজেট করব। খেয়াল করেন, 2023 সালে বাজেট করব। এখন 2020 সালে ছিল হচ্ছে 1000 ইউনিট ছিল, তার সঙ্গে গুণ করছি হচ্ছে লেটসে আমি 1000 ইউনিট 120 টাকা করে দাম ছিল, এটা হচ্ছে লাস্ট ইয়ারের। এখন তাহলে দাম কত হয়, আমি যদি দেখি যে 1000 ইন্টু 120, তাহলে হচ্ছে 12-র পরে 4টা শূন্য, তার মানে 1,20,000, তাই না? আচ্ছা খেয়াল করেন, এখন আমি যদি এইটার সাথে ইনক্রিমেন্ট করি যে গত কয়েক বছর গ্রোথ ছিল 20%, আমি এবার হচ্ছে লেটসে 30% নিব, 30% গ্রোথ। তো 30% গ্রোথ নিলে 3×36, ধরেন আমি ধরলাম এখানে 1,56,000 টাকা আসলো। এই গ্রোথটা আমি যে নিলাম, এটা কিন্তু নিলাম অনলি আপনার ভ্যালুর উপরে। খেয়াল করেন, এটা ভ্যালু গ্রোথ নিলাম, ম্যাক্সিমাম মানুষ তাই করে। এন্ড ভ্যালু গ্রোথ হলে কি প্রবলেম দেখেন, ভ্যালু গ্রোথের মেইন প্রবলেম হচ্ছে আপনি খেয়াল করেন নাই, বাই দিস টাইম আপনি হয়তো খেয়ালও করবেন না, বাই দিস টাইম ডলার যখন ছিল লেটসে
টাকা, সরি ডলার ছিল 85 টাকা, আপনি কিন্তু গ্রোথ নিয়ে নিছেন, খেয়াল করেন গ্রোথ কিন্তু অটোমেটিক নিয়ে নিছেন। কি নিছেন আপনার হচ্ছে ভ্যালু, টোটাল হচ্ছে ভ্যালুর উপর নিছেন। এখন আপনার প্রবলেম হচ্ছে যে আপনি আসছেন কোন ইয়েতে, আপনি এখন আসছেন হচ্ছে যে এই ডলার যখন আপনি শুরু করছিলেন তখন 85 টাকা করে ডলার ছিল, এখন বেড়ে 120 টাকা হয়েছে। তো স্বাভাবিকভাবে আপনি প্রাইস যদি এখানে বাড়ে 30%, তাহলে আপনি প্রোডাক্টের দামও নিশ্চয়ই 30-35% অটোমেটিকলি বাড়াবেন, এটা তো অটোমেটিকলি যোগ করে দিবেন আপনার প্রোডাক্টের সাথে। তাহলে আপনি যে গণহারে ভলিউম ধরতেছিলেন, তা এই বাজেট তো শুরুতেই ফেল মারবে। কেন? বিকজ তখন দেখা যাবে যে আপনার, যেহেতু আমি শুধুমাত্র ভ্যালুর উপর করছি, আমি না করে ভলিউমও নিতে হবে। তাহলে আপনার যেটা করতে হবে, যখন বাজেট যখন করবেন তখন সেন্সিটিভিটি হিসেব করবেন যে আপনি 1000 ছিল, এটার উপরে 30% গ্রোথ দিয়ে আপনার 1300 হচ্ছে কোয়ান্টিটি, গুণ করবেন ভ্যালু ছিল লেটস সে 100, এটার উপরে দেখবেন যে 20% আপনার ফোরকাস্ট আছে যে ভ্যালু বাড়বে, কারণ হচ্ছে ডলারের কারণে, তখন এবারে 120। তারপরে বোথ হচ্ছে আপনার নাম্বার অ্যান্ড প্রাইস দুইটাই যখন আপনি কনসিডার করবেন, তখন আপনি হচ্ছে বোথ ভ্যালু এবং ভলিউম দুইটাই কনসিডার করবেন, তখন আপনার অ্যাপ্রোপ্রিয়েটলি বাজেটটা ঠিক মতো হবে। আদারওয়াইজ কিন্তু বাজেটটা পার্শিয়াল থেকে যাবে। এটা যদিও জানা জিনিস, বাট এটা অনেকেই এভাবে দেখে না। হ্যাঁ, সো আপনারা যারা বাজেট কখনোই করেন নাই, এই ফরম্যাটগুলো, আমি তো এক্সেল ফরম্যাটগুলো আপনাকে দিয়ে দিব, এটা দিয়ে দিচ্ছি, এগুলো সামনে রাখবেন। হয়তো 1 বছর 2 বছর পরে আপনার বাজেট করা লাগবে, কিন্তু আপনার জিনিসটা তো হারাবে না, ভিডিওটাও থাকবে, আবার এই ইয়েটাও থাকবে, আপনি তখন দেখতে পারবেন। তো এবার আপনি আসেন এস্টিমেট ওপেক্স টু সাপোর্ট রেভিনিউ। একটু আগে বললাম ওপেক্স মানে সিম্পল, ওপেক্স মানে হচ্ছে আপনার র মেটেরিয়ালের দাম বাড়লে সেটা করবেন। আপনি 1000 ইউনিট সেল করতে চেয়েছিলেন, এখন 1200 করলে 1200 অনুযায়ী আপনার র মেটেরিয়াল আনবেন, লেবার আনবেন, এটা তো সমস্যা না। প্রবলেম হয় আপনি যখন ক্যাপেক্স বাজেটে যান, তখন আপনার হচ্ছে ক্যাপিটাল বাজেটিং করতে হয়, রেশনিং করতে হয়, যে আপনি মেশিন কি 3টা করবেন নাকি 2টা করবেন। একটু আগে যেটা করলাম, স্ট্র্যাটেজি হাউস নিয়ে চিন্তা করতে হয়, আপনার গোল কোথায়, লম্বা সময় আপনার গোল কি, এইসব চিন্তা করে কিন্তু আপনি তখন এই জিনিসগুলো আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হয়। যখন আপনি এই ইয়েগুলো করেন, যখন আপনি এই যেটাকে বলা হয় হচ্ছে যে ক্যাপিটাল বাজেটিং করেন, ক্যাপিটাল বাজেটিং এর সময় আপনার কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয়। আচ্ছা, এরপরে এই ক্যাপিটাল বাজেটিং যখন হয়ে গেল, তখন আপনি খেয়াল করেন ক্যাপিটাল বাজেটিং আপনার ডান, ইউ হ্যাভ ডান দ্য ক্যাপিটাল বাজেটিং, দেখলেন যে 2টা প্রজেক্ট নিবেন বা 3টা নিবেন বা কয়টা নিবেন, এটা আপনি ঠিক করলেন। ঠিক করার পরে আপনি তখন আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড সেন্সিটিভিটি। এটাকে বলা হয় হচ্ছে, আমরা বলি এটাকে বলি ক্যাপিটাল বাজেটিং, এটাকে বলি ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল বাজেট। ক্যাপিটাল বাজেটের কি কি নিয়ম আছে কে বলতে পারবেন? কি কি ক্যাপিটাল বাজেটিং কয়টা নিয়ম আছে? ROI, পেব্যাক, এগুলো শুনছেন নাম? জি স্যার, ROI, পেব্যাক পিরিয়ড, ARR, IRR, NPV, AR, NPV, এগুলো শুনেছেন তো না? জি স্যার। যারা শোনেন একটু কাইন্ডলি বলেন, যে এগুলো একদমই শোনেন নেই এটা বলেন। শুনি নাই স্যার। ওকে, থ্যাংক ইউ, এটা আমার দরকার ফিডব্যাক। তাহলে আমি আজকে এই ক্যাপিটাল বাজেটিং এর উপরে একটা ভিডিও আলাদা পোস্ট করব। এখানে ওই যখন ক্যাপিটাল মেশিনারিজ কিনবেন কি কিনবেন না, এটা কি ভালো হবে কি মন্দ হবে আপনার ব্যবসার জন্য, সেটা কি এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু একটা মেথড আছে, IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন, AR, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, পেব্যাক পিরিয়ড, এরকম নামে কয়েকটা মেথড আছে। তো আমাদের সব মেথডের ভিতরে বেস্ট মেথড কোনটা কে বলতে পারবেন? সবগুলো মেথডের ভিতরে বেস্ট মেথড কোনটা? এনপিভি স্যার, এনপিভি। আরেকজন বলেন, কেউ হয়নি আসলে। পেব্যাক পিরিয়ড, আইআরআর হবে স্যার। আইআরআর হচ্ছে সবচেয়ে সাইন্টিফিক্যাল। পেব্যাকও ঠিক আছে, পেব্যাকের লিমিটেশন আছে। পেব্যাকটাকে যদি হইতো এটাকে বলা হয় ডিসকাউন্টেড পেব্যাক মেথড, তাহলে বলতাম ভালো, ডিসকাউন্টেড পেব্যাক। যদি ডিসকাউন্টেড পেব্যাক হইতো, স্যার ডিসকাউন্ট এবং IRR এর মধ্যে কোনটা ভালো স্যার? ডিসকাউন্টেড পেব্যাক এবং IRR এর ভিতরে, জি স্যার। ডিসকাউন্টেড পেব্যাক এবং IRR এর ভিতরেও স্টিল IRR ভালো।
আইআরআর রেজাল্টটা প্রপার দেখা যায়, ঠিক আছে, ভালো দেখা যায়, কারণ আমাদের দেশে ইন্টারেস্ট রেট ইম্পর্টেন্ট, আমরা ব্যাংক ফাইন্যান্সের উপরে প্রজেক্টগুলো করি, অতএব আইআরআরটা আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। তবে মানে পে ব্যাকের থেকে ডিসকাউন্টেড পে ব্যাক ইজ ফার মোর কনভিনিয়েন্ট। এবং যদি ইজি বলেন তাহলে সবচেয়ে ইজি এবং ভালোর ভিতরে ধরলে এইটা, এই যে ডিসকাউন্টেড পে ব্যাকটা হচ্ছে ইজি এবং সবচেয়ে ভালো। হ্যাঁ, মানে আইআরআরটা একটু জটিলতা, অনেক কিছু করতে হয়, এটাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডটাকে বলে, ট্রায়াল অ্যান্ড এরর করতে হয়, অনেকবার করে চেক করতে হয়, ঠিক আছে, একটু কঠিন। আর এই ডিসকাউন্টেড পে ব্যাকটা অনেক ইজি। আমরা যদি বলতে পারি যে সিম্পলিফাইড এবং ইফেক্টিভ যদি বলি, ডিসকাউন্টেড পে ব্যাক ইজ ওয়ান অফ দ্য। আর অনেকেই যেটা কাজ করে, এনপিভিও করে। আমরা যখন ভ্যালুয়েশন করি, আপনি খেয়াল করবেন, আমি যখন আপনাদেরকে দেখাবো, আমরা যে ভ্যালুয়েশন করি না বিভিন্ন প্রজেক্টের, ইন্টারেস্টিং, মনে রাখেন এটা একটা আপনাদের হিউজ লার্নিং হবে। এই ভ্যালুয়েশন করবার সময় আমরা যখন প্রজেক্ট ভ্যালুয়েশন করি এনপিভির, তখন আমরা এনপিভিও করি, আইআরআরও করি, আরওআই করি, পে ব্যাক অথবা ডিসকাউন্টেড পে ব্যাক, সবগুলো করে এর ভিতরে প্রত্যেকটারে নাম্বার 1 করি, যে আইআরআর অনুযায়ী কোন প্রজেক্ট নাম্বার 1, এনপিবি অনুযায়ী কোনটা 2, এরকম করে করে ব্র্যান্ড মানে সবগুলো নিয়ে ফাইনালি আমরা পরে একটা ঠিক করি যে আপনার কোনটা বেশি পয়েন্ট আসে। এটা একটা সুন্দর একটা অ্যানালাইসিস আছে। তো এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বা তারপরে ক্লাসে দেখাবো, আমাদের আরো কয়েকটা ক্লাস আছে। তো আজকে আমরা যেহেতু একদম মেইন বাজেটের কোর জায়গায় কাজ করতেছি, সাপোর্টিং যেগুলো আছে, বাজেটের সাপোর্টিং যে জিনিসগুলো আছে, এটা আমরা হয়তো মানে কিছু ভিডিও দিব আর কিছু করবো। স্যার একটা কোশ্চেন ছিল আর কি, প্লিজ। স্যার আমরা তো জানি সেনসিটিভিটি হচ্ছে রিস্ক একটু নিয়ে কাজ করে, সেক্ষেত্রে এই সবগুলোই তো আসলে রিস্ক নিয়ে হচ্ছে। হ্যাঁ, সেন্সিটিভিটি রিস্ক নিয়ে কাজ করে এবং এগুলো সবই রিস্কের, এইগুলা নিয়েই রিস্কের কাজ। হ্যাঁ, রিস্ককে মানে অ্যাড্রেস করে। সেন্সিটিভিটি অ্যানালাইসিস মানে রিস্ককে ইফবার্ট গুলো কনসিডার করে, রাইট? সেনসিটিভিটি কোন প্রজেক্টটা আসলে কতটুকু স্যার আমার প্রফিটেবল হবে এবং রিস্ক কত। হ্যাঁ, সেন্সিটিভিটি কথার অর্থটা আমি একদম সহজভাবে আপনাদের বুঝাই দিয়ে, একটু আগে রিস্ক বললেন না, ধরেন সহজ একটা উদাহরণ দিই, একটা সহজ কিন্তু বেশ ইন্টারেস্টিং। আপনি সকালবেলা বাসার থেকে বেরোলেন, বৃষ্টি কেবল শুরু হচ্ছে, এপ্রিল বা মে মাস বৃষ্টি শুরু হচ্ছে। এখন বেরোনোর সময় আপনি নিজেকে একটু বিভিন্ন জায়গায় যাবেন, গাড়ি সাথে নাই, হ্যাঁ, মেট্রোতে উঠবেন, মেট্রো থেকে নামবেন, অনেক কিছু করবেন। তখন আপনার মনে হলো আমি একটা কাজ করি, আমি একটা ছাতা নেই। ছাতা নিলেন, এটা আপনার কিন্তু একটা ভালো কাজ হলো। কি ভালো কাজ হলো? ছাতা নিলে আপনি ভেজার সম্ভাবনা কম, জ্বর টর হবে না এটা, এবং যে কোনো জায়গায় আটকায় যাবেন না। ছাতা নিয়ে, রেইনকোট নিয়ে বেরোলাম, ওকে, এইটা একটা ইন্টারেস্টিং। এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 20% অথবা নাই, এরকম সময় ছাতা নিয়ে গেলেন, তখন আর একটা রিস্ক থেকে যায়, ছাতাটা হারায় ফেলাটা রিস্ক থাকে, মানে ম্যাক্সিমাম। বিশেষ করে আমি তো হারাবোই, আমি যদি ছাতা নিয়ে যেতাম, ধরেন 50% টাইমে ছাতা হারায় আসতাম। তার মানে আমি যদি ছাতা হারিয়ে যাবার ভয়ে সকালবেলা বৃষ্টি হবে না বা কম হওয়ার সম্ভাবনা, এইটা করতে যেয়ে আমি যখন রাস্তায় নেমে গেলাম ছাতা ছাড়া, একটু রিস্ক নিলাম যে বৃষ্টি নামলে দেখি কি হয়, একটু টেকনিক্যালি কাজ করব, তখন এই রিস্কটাকে আমি কনসিডার করলাম যে এটা হতেও পারে, কিন্তু আমি জেনে শুনে এই রিস্কটা নিলাম। এই রিস্কটাকে অ্যাভার্সন করা বা অ্যাবজর্ব করা, রিস্ক অ্যাবজর্ব বলে। কিন্তু নিশ্চয়ই আপনি আপনার রাস্তা চোখ বুঝে পার হবেন না, রাস্তা নিশ্চয়ই এই রিস্ক নিবেন না যে রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, আপনি তাড়াহুড়োর জন্য লাফ দিয়ে করবেন না, তখন কিন্তু আপনি ওভারব্রিজ পার হয়ে যাবেন। সো কিছু কিছু রিস্ক হচ্ছে মানে খুবই ডিজাস্টারাস, সেই রিস্কগুলো নেওয়া যায় না। সো যখন ক্যাপিটাল বাজেটিং আমরা করি, তখন এই ছাতার মতো নেয়া বা না নেয়ার মতো, ছাতা হারায় যাওয়ার কিছু ইস্যু আছে, সেই ক্ষেত্রে অনেকে আবার এরকম করে, ছাতা বেশি দামি কেনে না। হ্যাঁ, অনেকে চিন্তা করে রেইনকোট কিনি, পাতলা রেইনকোট পকেটের ভিতরে রেখে দিব, অথবা আমার ব্যাগ আছে, ব্যাগের ভিতরে আমি যে ব্যাগ ক্যারি করি, ব্যাগের ভিতরে রেইনকোট রাখবো, ছাতা নিব না, রেইনকোট রাখবো। হ্যাঁ, এই ধরনের অনেকগুলো মানে ইফবার্ট প্ল্যানিং করে। এই জিনিসগুলো আমি একটা প্র্যাকটিক্যালি সিম্পল ডেইলি লাইফের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আমাদের অর্গানাইজেশন গুলোয় কোন কোন রিস্ক গুলোকে। আচ্ছা, একটাকে রিস্ক কয় ধরনের, এটা কি বলতে পারবেন? কত ধরনের রিস্ক আছে? মূলত আমরা ক্যাপিটাল বাজেটিং বা আমরা বাজেট করার সময় দুইটা রিস্ককে কনসিডার করব। একটাকে রিস্ক বলবো হচ্ছে সিস্টেম রিস্ক,
একটাকে বলা হয় সিস্টেমেটিক রিস্ক, সিস্টেম রিস্ক। সিস্টেম রিস্ক কি? আরেকটাকে বলে কন্ট্রোল রিস্ক। আচ্ছা, খেয়াল করেন আপনার প্রতিষ্ঠানের কিছু কিছু জিনিস আপনার কন্ট্রোলে আছে। আপনি চাইলে সেলস একটু কমায় রাখতে পারেন, লোকজন কমায় রাখতে পারেন, সামনের বছর খারাপ হইতে পারে, এই জন্য একটু নিজেকে একটু রিস্কটাকে অ্যাভয়েড করে আপনি ব্যাংক লোন কম নিতে পারেন, বিভিন্ন কিছু। আর সিস্টেম রিস্ক হচ্ছে এমন রিস্ক, এই যে গত বছর আগস্ট মাসে, গত বছরে জুলাই আগস্ট মাসে যে ঘটনা ঘটছে, ধরেন এই দীর্ঘদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার জোর করে অলমোস্ট ছিল, তো এটা নিয়ে তো বিরোধী দলরা অনেকদিন অনেক কিছু করছিল, কিন্তু খুব কম সংখ্যক লোকই জুলাইয়ের 19 তারিখ অথবা আগস্টের 3 তারিখ, আগস্টের 3 তারিখের আগে খুব কম লোকই বুঝতে পারছে যে এই গভর্নমেন্ট পড়ে যেতে পারে। স্পেশালি জুলাই 19 থেকে আগস্টের 3 তারিখের ভিতরে একটা দোলাচল ছিল। 3 তারিখের পরে বোঝা গেছে যে এই গভর্নমেন্ট আর কন্টিনিউ করবে না। এখন কোশ্চেন হচ্ছে, এই গভর্নমেন্ট কন্টিনিউ করা না করার সাথে কি পরিমাণ সিস্টেম রিস্ক যে আছে আপনি চিন্তাই করতে পারবেন না। যেমন আমাদের কথাই বলে, আমিও ধরেন মানে রীতিমতো আন্দোলনে গিয়েছি, এটা কিন্তু গভর্নমেন্টের এগেইনস্টে না, বাচ্চাদের বিভিন্ন কারণে, আমার বাচ্চা স্কুলে পড়ে, ও ক্লাস 9-এ, বিভিন্ন কিছু চিন্তা করে গিয়েছি। কিন্তু এটার সাথে সাথে আমার বড় ক্ষতি হচ্ছে যে আপনার তোশিবা জাপানের সাথে হচ্ছে আমাদের একটা মাতারবাড়ি প্রজেক্টে জেবি ছিল, এই জবিটা পুরোটা এখন হেল্ড আপ হয়ে গেছে, যেটাকে এখন বাংলাদেশ স্যাটেলাইট করছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এখানে আমাদের ওয়ার্ক অর্ডার ছিল, কাজ ছিল, বন্ধ হয়ে গেছে। এইরকম সিস্টেম রিস্ক যেটা আমার হাতে নাই, এটা আমি চাইলেও কিছু করতে পারি না। এটা হচ্ছে এরকম, যেটা একটা উদাহরণ দিলাম, অথবা কোভিড চলে আসলো। কিন্তু কন্ট্রোল রিস্ক হচ্ছে এমন রিস্ক যেটা আমি নিজে কন্ট্রোল করতে পারবো। আমি জানি, যেমন ট্যাক্স ভ্যাট ফাঁকি না দিলে আমার পেনাল্টি হবে না, আমি রেগুলার রিটার্ন জমা দিলে আরজেসির কোনো পেনাল্টি হবে না, এগুলো আমি জানি। তো কোশ্চেন হচ্ছে যে রিস্কের দুইটা, একটাকে বলা হচ্ছে সিস্টেম রিস্ক, যেটা হচ্ছে আপনার কিচ্ছু করার নাই সাধারণত, এটা আমরা মানে এটাকে একটা মেথড দিয়ে মাপার চেষ্টা করি, বা অনেক সময় এটাকে একটা সেন্সিটিভিটিতে কনসিডার করি। কিন্তু কন্ট্রোল রিস্ক যেটা, এটা আমাদের প্রচুর কাজ করতে হয়। কন্ট্রোল রিস্কটার বাইরে গেলে আমাদের ব্যবসা ক্ষতি হয়ে যায়। কন্ট্রোল রিস্ক রাখতে হয়। আমার কয় টাকা আপনার গ্রোথ বা সেল বাড়তেছে এটা বিবেচনা না করে প্রচুর লোন নিয়ে নিলাম, এটা আমার সেন্সিটিভিটি অ্যানালাইসিস গেল। এরপর হচ্ছে প্রিপেয়ার দ্য ফোরকাস্টেড ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। একটু আগে যেটা দেখালাম যে আপনার ফোরকাস্টেড, এই যে এরকম একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, একইভাবে এরকম ভাবে ব্যালেন্স শিটও করতে হবে। এখানে ব্যালেন্স শিটটা বোধহয় করা নাই, ব্যালেন্স শিটও করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা দেখলাম যে এরকম একটা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট করতে হবে, গুড। তারপর আসেন প্রিপেয়ার ফোরকাস্টেড ক্যাশ ফ্লো। এরপর হচ্ছে এই যে ধরেন এখানে এসে ক্যাশ ফ্লো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ক্যাশ বাজেট ইজ ইম্পর্টেন্ট। এই সব কিছুর বাইরে যে আপনাকে ক্যাশ বাজেট দেখতে হবে, ঠিক আছে? ক্যাশ বাজেট না হলে আপনি শেষ। আপনি কিন্তু ফাইনালি যে আপনাকে দেখতে হবে ক্যাশ বাজেট কত, মানে আপনার ক্যাশ কত টাকা থাকবে। তো এইগুলো ইম্পর্টেন্ট, ক্যাশ বাজেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপ্রুভাল। এরপরে আপনার ইসি মানে কি বুঝেন? ইসি, হোয়াট ইজ ইসি? এক্সিকিউটিভ কমিটি। হ্যাঁ, আমাদের বোর্ডের একটা ইসি বা ম্যানকম থাকে। ধরেন কোনো জায়গায় এটা অ্যাপ্রুভাল অফ কি হবে, অ্যাপ্রুভাল অফ ইসি মানে অথবা ম্যানকম, মানে যারা কাজ করে। যেমন বোর্ডে হয়তো 5-6 জন বোর্ড অফ ডিরেক্টর আছে, 2 জন হয়তো এমডি ডিএমডি, ওনারা ইসির মেম্বার। এখানে একটা অ্যাপ্রুভাল করে, বোর্ডে অ্যাপ্রুভাল করাইতে হয়। এটা হচ্ছে স্টেপ 8। স্টেপ 9 হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য এবিপি বাজেট আফটার সাইনিং। সাইন করার পরে বাজেট সাইনিং সেশন হয়, বাজেট সাইনিং এর পরে আমরা অ্যাপ্লাই করি। এবং লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর স্টেপ, এটা হচ্ছে এবিপি, যেটা হচ্ছে বাজেট মান্থলি অথবা কোয়ার্টারলি রিভিউ আর অ্যানালাইসিস করতে হয়, ভেরিয়াস অ্যানালাইসিস। আমি যে অর্গানাইজেশনে ছিলাম, আমরা এটা হচ্ছে আপনার করতাম হচ্ছে প্রতি মান্থে, হ্যাঁ, কেউ এটা মান্থে না করে, কেউ হয়তো কোয়ার্টারলি করে। এই ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, এটা খুবই ইম্পর্টেন্ট, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করাটা খুবই ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে ট্র্যাডিশনাল বাজেট। এই বাজেটের এইটাই হচ্ছে আপনি যখন অর্গানাইজেশনে যাবেন
তখন আপনি যা করবেন তখন আপনি জিরো বেস রাজি হবে না ওনারা প্রথম। আমার একটা ফর্মুলা আছে, কেউ যদি বাজেট করতে চান অ্যাকচুয়ালি আজকের এই সেশনগুলোর পরে যদি আপনারা মনে করেন যে আমি বাজেট করব আমরা, তাহলে ফার্স্ট 3 ইয়ার্স, প্রথম 3 বছর আপনারা হচ্ছে এই বাজেটে থাকেন, ট্র্যাডিশনাল বাজেটে থাকেন। তারপর যদি এটা ভালো হয়, হ্যাঁ, যদি এটা মনে করেন যে না ভালো হচ্ছে, তাহলে আপনি নেক্সট হচ্ছে চতুর্থ বছর থেকে ফোর্থ ইয়ার থেকে আপনি জিরো বেস বাজেটে যান। তাহলে যেটা হবে, বাজেট করার একটা প্র্যাকটিস তৈরি হবে হচ্ছে আপনার প্রথম 3 বছরের মাধ্যমে ট্রায়াল অ্যান্ড এররে, পরে আপনি হচ্ছে ফাইনালি এটা করতে পারবেন। যেটা আমি 2014 সালে যখন সুপারস্টার গ্রুপে এই কাজটা করেছিলাম, সেম কাজ করেছিলাম। এবং আমি দেখেছি আমাদের এই বাজেটের প্রক্রিয়া বড় বড় এমএনসি কোম্পানি, আমার বন্ধু বান্ধব স্যানোফিতে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, তারাও কিন্তু আমি যেভাবে দেখেছি এভাবেই করেছে। বাজেটের এখন খুব জরুরি এখনকার সময়, যে প্রায় কিছুদিন পর পর আপনার দেউলিয়া হয়ে যায় কোম্পানি, হ্যাঁ, দেউলিয়া হয়ে যায়, বিভিন্ন কিছু হয়, ব্যাংক ডিফল্টার হয়, হ্যাঁ, গ্রুপগুলো মানে মারা যায়, গ্রুপগুলো থাকে না। এটার কারণ হচ্ছে বাজেটের অভাব। সেই বাজেটটা আমরা ট্র্যাডিশনাল বাজেট আজকে দেখলাম। ট্র্যাডিশনাল বাজেট নিয়ে যদি কোশ্চেন না থাকে আজকে এটা থাকুক, আমরা নেক্সট দিন হচ্ছে জিরো বেস বাজেট নিয়ে করব। আর আপনারা যারা এই ক্যাপিটাল বাজেটিং সহ আরো কিছু, এই মাস্টার বাজেট, ক্যাপিটাল বাজেট, তারপরে যে কিছু কিছু টার্ম লাগবে এইচআরে, দেখবেন কেপিআই, কেআরএ, এগুলো আপনারা বুঝবেন না, এটা বাজেটে লাগবে। যখনই দেখবেন যে এই এবিপির পরে বলবে কেপিআই, কেআরএ, হ্যাঁ, এইগুলো যখন আপনারা মানে কম বুঝতে পারবেন, বা এই ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কথাটা আসবে, এগুলো যখন আসবে, এই কারণে আমি এটা আপনাদেরকে যেটা করব, আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, এগুলো আপনাদেরকে দিয়ে দিব। কেপিআই মানে কি পারফরমেন্স ইন্ডিকেটর, কেআরএ কি রেজাল্ট এরিয়া, তারপরে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমি আলাদা আলাদা আপনাদেরকে কিছু ভিডিও দিয়ে দিব, নেক্সট ক্লাসের আগে দেখে আসবেন। সোফার আজকে যেটা আমরা একদম মানে হার্ট অফ দ্য বাজেট ডিসকাশন করলাম, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে প্র্যাকটিক্যালি কিভাবে করেছি, এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝালাম। কি কোনো কোশ্চেন আছে সোফার আজকেরটা? স্যার এইখানে একটা বিষয় ছিল এবিপি, এটা কি অ্যাক্টিভিটি বেস? না না, এবিপি মানে অ্যানুয়াল বিজনেস প্ল্যানিং। এবিপি মানে হচ্ছে অ্যানুয়াল বিজনেস প্ল্যানিং, হ্যাঁ, এটা হচ্ছে অ্যানুয়াল বিজনেস বাজেটের মানে আরেক নাম, মডার্ন নাম এখন বলে অ্যানুয়াল বিজনেস প্ল্যানিং। স্যার একটা ছোট কোম্পানি যার প্রিভিয়াস কোনো বাজেট নাই, নতুন করে বাজেট যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে তো স্যার আমি মানে লাস্ট কয়েক বছরের যে পারফরমেন্স আছে, সেই পারফরমেন্সের উপরে বেস করে আমি হয়তো ইনক্রিমেন্টাল একটা বাজেট করতে পারি স্যার। তো সেই ক্ষেত্রে স্যার মানে আমার ভলিউম এবং ভ্যালু এই দুইটাই তো দুইটাকে স্যার যদি না করে স্যার, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? ও আচ্ছা, এটা হবে কি কখনো কখনো না, আপনি ওই যে যখন আপনি যেটা করবেন, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে সেলস এর যখন বাজেট দিচ্ছি আমরা, এই পাশে কোয়ান্টিটি, লেটস সে টুথব্রাশ রেট কত করে, আইএমএস মানে ইন মার্কেট সেল, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, আপনার ডিস্ট্রিবিউটর নিলে আইএমএস বলে, এটাকে ইন মার্কেট সেল বলে। তাহলে গত বছর কত কোয়ান্টিটি কত রেট, এটা তো আপনি জানেন। কম, হ্যাঁ, মাউস পিসি, তারপর এই যে কোনো প্রোডাক্ট, এখানে প্রত্যেকটারই হচ্ছে কোয়ান্টিটি এবং আপনার রেট আছে, হ্যাঁ। তো কোশ্চেন হচ্ছে আপনাকে আসলে এইভাবেই দেখতে হবে যে আপনার এই ভলিউম এবং ভ্যালু, তা না হলে শুধু ভ্যালু নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিছুটা কনফিউশন হইতে পারে, এরকম ভাবেই করতে হবে, বুঝতে পারলেন? ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট ধরে ধরেই করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা প্রোডাক্ট গ্রুপ, এটাকে বলে এসকিউ অনুযায়ী করতে পারেন, হ্যাঁ। মানে বাজেট হয়তো প্রত্যেকটা প্রোডাক্ট না ধরে, লেটস সে আমরা যখন সুপারস্টারে করতাম ফ্যানের ভিতরে হচ্ছে 24 ইঞ্চি, 36 ইঞ্চি, 48 ইঞ্চি, 56 ইঞ্চি ছিল, তারপরে আবার হচ্ছে কয়েকটা, তখন ওইগুলোরে একটা আলাদা শিট করে ফ্যানের একটা বাজেট আলাদা, ওই বাজেটটা খালি ফ্যানের আন্ডারে বড় হেডে নিয়ে আসতাম, এই আর কি। কোন কোম্পানি যদি আগে বাজেট না থাকে, সেক্ষেত্রে যদি অপেক্স বাজেট করতে চায়, সেক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো আসলে ফার্স্টলি কনসিডার করতে হবে? এই যে আজকে যেটা বললাম, প্রথম হচ্ছে সেলস ফিগার নিয়ে কাজ শুরু করতে হবে। এই যে আপনার প্রথম যে কাজ হবে যে সেলসটা কিভাবে আপনি করবেন, হ্যাঁ,
সেলস ইজ ইম্পর্টেন্ট। প্রথম সেলস ইম্পর্টেন্ট, যে সেলস আপনি কতটুকু ছিল, কিভাবে ছিল। দেন আপনাকে জানতে হবে যে সেলস এর এগেনস্টে সিওজিএস কত, ইনভেন্টরি কতটুকু আপনার রাখবেন মানে ইয়েতে। তো সেই অনুযায়ী আপনার হচ্ছে প্রকিউরমেন্ট প্ল্যানটা কি, ব্যাংকের এলসি লিমিট আছে কিনা, সেই অনুযায়ী এইচআর রিক্রুটের আছে কিনা, সেই অনুযায়ী আপনার কোনো ক্যাপিটাল মেশিনারিজ লাগবে কিনা, কিছু ওপেক্স অর্থাৎ অপারেটিং এক্সপেন্ডিচারে নতুন আপনার খরচ বাড়বে কিনা, হ্যাঁ, এবং সেগুলো নিয়ে আপনি ক্যাশ বাজেট করবেন। তো এই হচ্ছে এই পাশে যেটা, এটাই হচ্ছে মূলত একটা সিম্পল এক লাইনে যদি বলি, এক লাইনের হচ্ছে এটা হচ্ছে বাজেট। হ্যাঁ, এক লাইনে হচ্ছে এটাকে এক লাইনের বলতে পারি যে এক ইয়াতে হচ্ছে বাজেটের প্রক্রিয়া। মানে নতুন কোম্পানির জন্য প্রথমে সেলস বের করবেন, সেই সেলসের অনুযায়ী সিওজিএস বের করতে পারবেন, এবং সাথে ইনভেন্টরি কতটুকু রাখবেন এটা তো মানে সেফটি স্টক, এই অনুযায়ী আপনার বাজেটটা করতে হবে, বুঝছেন। এইচআর বাজেটে ম্যান পাওয়ার চলে আসবে, ক্যাপেক্স এবং ওকেপেক্স অ্যাডমিন এবং এখানে চলে আসবে। আর এইগুলোকে সবগুলো হচ্ছে ক্যাশ বাজেট কেন লাগবে, এর কিছু কিছু বাকিতে বিক্রি হবে, কিছু কিছু বাকিতে কিনবেন, এই কারণে এটা ক্যাশ বাজেট ইজ ইম্পর্টেন্ট। বোঝা গেল? কেয়ার এটা কি স্যার? এখানে কেয়ারে এবং কেয়ারে হচ্ছে কি রেজাল্ট এরিয়া, এটা হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে জাস্ট আজকে ইফতারির আগেই দেখে ফেলতে পারবেন। ছোট্ট আমি এত কষ্ট করে আপনাদের জন্য এগুলো করে রেখেছি। কেয়ার হচ্ছে কি রেজাল্ট এরিয়া, আমি দেখাই আপনাকে। যখনই আপনি একটা বাজেট করতে চাইবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে, কি রাখতে হবে জানেন, যে আমি যে বাজেটটা করছি সরি, এই বাজেটটা করতে যে আপনাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে যে আমি সেলসের কেপিআই কি, কত টাকার সেলস করবে, কতটুকু করবে, আর কি এর রেজাল্ট এরিয়া আর একটু বড়, মানে কেপিআই হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, মানে একদম নিটিগিটিতে যে, আর কেয়ারে একটু বড়, কে রেজাল্ট এরিয়া একটু বড় পরিসরে। তা আমি আপনাদেরকে এই কেয়ারে কেপিআই নিয়ে একটা 18-20 মিনিটের চমৎকার ভিডিও দিব। এটা আপনারা দেখলে যে কোনো আপনার জব চেঞ্জের সময় মাল্টিন্যাশনাল কোম্পানি যখন যাবেন তখন আপনাকে কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে আপনার কেপিআই কি ছিল, কেয়ারে কি ছিল। আপনারা যখন জানবেন না তখন কিন্তু এটা বলতে পারবেন না। সো এই আমি জাস্ট শেষ করেই তুলে দিচ্ছি, এটা দেখেন, এখান থেকে আপনারা ক্লিয়ার একটা আইডেন্টিফিকেশন পাবেন, এটা বাজেটেও কাজে লাগবে আর আপনাদের রিয়েল লাইফে মানে আপনাদের জব লাইফে কাজে লাগবে। সো আমার মনে হয় রোজার দিন তো আজকে একটু সংক্ষেপে শেষ করি। আপনাদের হয়তো ক্লাসের সংখ্যা প্রয়োজনে একটা বাড়াবো, যেহেতু রোজার দিনে আমরা ক্লাস করতেছি লম্বা সময়, আমার জন্য কথা বলা একটু কঠিন, একদম ইফতারির আগে আগে চলে আসছে তো শেষের দিকে। তো আমরা আজকের মধ্যে এখানে শেষ করি। আমি রেকর্ডেড ভিডিও ভেরিয়েন্স অ্যানালাইসিসটা একটু দেখালে একটু ভালো হতো স্যার। ভেরিয়েন্স অ্যানালাইসিস, আচ্ছা ভেরিয়েন্স অ্যানালাইসিসটা আপনাদেরকে একটা জিনিস আমি দিই, হ্যাঁ, এইটা মানে বেস্ট ভেরিয়েন্স অ্যানালাইসিস, হ্যাঁ, এর চেয়ে ভালো হইতে পারে না। আমি এই যে ধরেন একটা রেভিনিউ, একটা অর্গানাইজেশনের কি কি জিনিস প্রতিদিন ম্যানেজমেন্ট দেখতে চায়, রেভিনিউ, গ্রস মার্জিন, হ্যাঁ, এটা লাগবে না, কাস্টমার এর লাগবে না, ওপেক্স, নেট ইনকাম, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এটা ভিন্ন জিনিস, এটা একটা ভিডিও আছে, দিব না আলাদা। তারপর কি লাগে আপনার মানে বাকি কয়দিন, মানে কয়দিনের বাকি থাকে মার্কেটে, এখানে যেমন যে অর্গানাইজেশনের 30 দিনের মার্কেটে বাকি থাকে, এটা গেলে ডেস সেলস আউটস্ট্যান্ডিং। তারপর হচ্ছে আপনার এই কি বলে ডিপিও, ডেস পে আউটস্ট্যান্ডিং। তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল কত পার্সেন্ট থাকে, মানে সেল যদি 100 টাকা করেন তার 11% বাকি থাকে। কারেন্ট অ্যাসেট রেশিও, অর্থাৎ কারেন্ট অ্যাসেট ইনটু কারেন্ট রেশিও। ডেট ইকুইটি রেশিও, অর্থাৎ আপনি কত পার্সেন্ট ইকুইটি, কত পার্সেন্ট ডেট। এই জিনিসগুলো আপনার, আমি যে আপনাদেরকে ড্যাশবোর্ডটা দিব, এটা ইন্টারেস্টিং হচ্ছে, এই ড্যাশবোর্ড হচ্ছে এই একটা ইয়েও দেয়া আছে, ইনস্ট্রাকশন দেয়া আছে কিভাবে কাজটা করবেন, দেখেন কত চমৎকার করে দেয়া আছে। এরপরে আপনি এখানে এই যে স্ট্যাপিং আছে, মানে এখানে এসে তথ্যগুলো ফেলবেন, ডেটাগুলো ইনকাম স্টেটমেন্টে যে মান্থ টু মান্থ এনে এখানে ফেলবেন, এখান থেকে আপনার এটা শো করবে। অর্থাৎ আপনি চাইলে আপনার অর্গানাইজেশনেও আপনি যে বললেন যে আপনি রেশিও অ্যানালাইসিস প্লাস ট্রেন্ড অ্যানালাইসিস বা এগুলো দেখতে চান, হ্যাঁ, কি বলছিলেন ভাই, আপনার কোশ্চেনটা ছিল বলেন। ভেরিয়েন্স অ্যানালাইসিস, হ্যাঁ, এই ভেরিয়েন্স অ্যানালাইসিস। সো এই ভেরিয়েন্স অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। তা আমি আপনাদেরকে আজকে এই দুইটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটা এটা বুঝলে ভালো, না হলে আমাকে জিজ্ঞেস করেন কি কি বুঝবেন না। এই ম্যাটেরিয়ালটা এবং আমাদের বাজেটের ম্যাটেরিয়ালটা এই প্রথমবার এক্সেল দিচ্ছি, আগেও দিয়েছিলাম একটা বোধহয়, আর কিছু ভিডিও দিব, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখা শেষ না হলে প্রয়োজনে এমনও হইতে পারে নেক্সট ক্লাস নিব না, আপনারা ক্লাস না দেখে আসেন না, আপনারা বললেন যে আমার শেষ হয় না, হ্যাঁ, কারণ এগুলো খুব ইন্টারেস্টিং। যে ভেরিয়েন্স অ্যানালাইসিস ধরেন আলাদাভাবে হয়তো
বাজেট ক্লাসের ভিতর দেখানো যাবে না, কিন্তু আমি এত সুন্দর করে আপনার জিনিসগুলো তৈরি করে রেখেছি এবং এটা অনুযায়ী 100% ভিডিও তৈরি করা আছে। সো আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন। সো আজকের মতো শেষ করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটা প্রশ্ন জি ছিল। বলুন প্লিজ। প্রশ্ন বলতে আমি একটা গ্রুপ গার্মেন্টস ইন্ডাস্ট্রি জব করি, এরকম কোনো বাজেট আছে কিনা যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য ওই রিলেটেড? না, এটা হচ্ছে কি বাজেট সবার জন্য কমন, গার্মেন্টস এর জন্য আপনার গার্মেন্টস আলাদা করতে হবে। এখন যদি আপনি কি পজিশনে কাজ করেন এখানে গার্মেন্টস, এই গার্মেন্টস কোম্পানিতে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি অ্যাকাউন্টস। আপনি কি বাজেট করতে হয় আপনাকে? না, আমার এখনো বাজেট করতে হয় না। এটা না করতে পারলে আসলে তো আপনার লাভ হবে না। এইটাই যে আমরা যে ফরম্যাট দেখাবো আপনাকে একটু আগে দেখাচ্ছিলাম যে বাজেটের যে ফরম্যাট, এই ফরম্যাট গার্মেন্টস এর জন্য কমন। এই সব রেভিনিউ তো একই জিনিস। এই যে আপনার এখানে যে বাজেট ইনকাম স্টেটমেন্ট, গার্মেন্টস হয়তো কি হবে, গার্মেন্টস হয়তো এখানে আমার যেমন এফএমসিজি প্রোডাক্ট রেগুলার সেল করতেছি, ওরা হয়তো অর্ডার ধরে করবে, এরকম করবে, মানে কিন্তু রেভিনিউ তো একই। তো গার্মেন্টস, হ্যাঁ রেভিনিউ গার্মেন্টস সেটা হুবহু আমার কাছে করা নেই। বাট আপনি যদি চান যে আপনাদের অর্গানাইজেশনে বাজেট ইমপ্লিমেন্ট করবেন, আপনার ম্যানেজমেন্টকে বলে আমার একটা পার্টনার আছে, ও গার্মেন্টসে আজীবন কাজ করছে, ওর কাছে বেশ কিছু ভালো ভালো টুলস আছে বাজেট সেটের প্লাস কন্ট্রোল। হ্যাঁ, তারপরে ওই যে আপনার ওই যে আপনার যে জব অর্ডার কস্টিং এর কস্টিং, এগুলো খুব ইন্টারেস্টিং টুলস আছে। তো একসময় আপনি বললে, আপনার ম্যানেজমেন্ট চাইলে আমরা একটা ডিসকাশন করতে পারি বা একটা মিটিং রাখতে পারি। আর এই বাজেট নিয়ে আপনি গার্মেন্টস এর বাজেট করতে পারবেন, একই হবে, আপনার লাইন আইটেম নামগুলো চেঞ্জ হবে। তো ঠিক আছে ভাই, আজকের মতো শেষ করে আমি এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এটা অ্যানালাইসিস করেন আর যার ইন্ডাস্ট্রি গুলো একটু চিন্তা ভাবনা করেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।